নতুন ষড়যন্ত্রের মুখোমুখি তটিনী, শীতলের ফোনে অবাক হয়ে গেল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শীতলের পাঠানো পেনড্রাইভ প্ল্যান করে সৌরভ এনে বলরামের হাতে দেয়। এরপরে বলরাম বিশ্বাস করে সে পেনড্রাইভটা চালু করে তটিনীকে দেখতে পায়। এরপরে দেখা যায় শিবপ্রসাদকে ডেকে নিয়ে সে সবটা দেখালে শিবপ্রসাদ অবাক হয়ে যায় আর রেগে রেগে মেগে ফায়ার হয়ে যায়। বলতে থাকে, এসব কি? এসব আমি মানি না। এটা নিশ্চয় এআই দিয়ে তৈরি। তটিনী কিছুতে এসবের সঙ্গে যুক্ত থাকতে পারে না। তখন এ কথা শুনে বলরাম বলতে থাকে, আমি পুরোটাই চেক করেছি, সবটাই ফরেনসিক টেস্টও করিয়েছি, কোনোটাই এআই আর্টিফিশিয়াল নয়, এটা পুরোটাই ফ্যাক্ট, পুরোটাই সত্যি। এ কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম। এরপরে পরশুরাম বাড়ি ফিরে আসে। সেখানে আসলেই তটিনী খাবার বেড়ে দেয়। এরপরে দেখা যায় পরশুরাম খাবার না খেয়ে বারবার খাবারগুলো নাড়ছে। তখনই তটিনী বলতে থাকে, কি হয়েছে? তুমি এভাবে চিন্তিত হয়ে আছো কেন? কোনো কি প্রবলেম হয়েছে? তখন এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, আসলে সেরকম কিছুই নয়। এরপরে তটিনী বলতে থাকে, আমার মনে হচ্ছে তোমার কিছু একটা হয়েছে, তুমি কেমন গম্ভীর হয়ে আছো। তুমি জানো না, আমাদের বাড়িতে তুমি গম্ভীর হয়ে থাকলে আমাদের পুরো পুরো ঘরটা একদম একদম স্তব্ধ হয়ে থাকে। তখনই লাট্টু বলতে থাকে, পা তোমার কি হয়েছে? তুমি তুমি এভাবে এভাবে চুপ করে বসে আছো কেন? আমি তো বুঝতেই পারছি না। এরপরে পিকুকে তটিনী বলতে থাকে, সবসময় শুধু ফোন দেখে সময় কাটাচ্ছিস, একটু তো খেলাধুলাও করতে পারিস। এভাবে ফোন দেখে কি সময় কাটে বল? তখনই এ কথা শুনে দেখা যায় পিকু বলতে থাকে, মাম্মি, আমার ফ্রেন্ডরা তো সবাই সবসময় ফোনই চাপে, আমার সঙ্গে কি কেউ খেলে বলো? তবে আমি কার সঙ্গে খেলা করব? আমি কার সঙ্গে এক্কা দোক্কা কিটকিট খেলবো? তখনই তটিনী বলতে থাকে, চিন্তা করতে হবে না, আমি দেখছি কি করা যায়। তারপরেও দেখা যায় পরশুরামকে চুপচাপ বসে থাকতে দেখে তটিনী পরশুরামকে বলতে থাকে, কি হয়েছে? তোমাকে দেখে কেমন টেন্স লাগছে, তুমি কি কিছু নিয়ে বিভ্রান্ত আছো? তখনই শিবপ্রসাদ বলতে থাকে, না সেরকম কিছুই নয়। এরপরে তটিনী বলতে থাকে, খাবার খাচ্ছ না যে, কি হয়েছে? শরীরটা কি খারাপ? তখনই শিবপ্রসাদ বলতে থাকে, না সেরকম কিছু না, আসলে আসলে ভালো লাগছে না, খাবার খেতে ইচ্ছে করছে না, মনটা চাচ্ছে খাবার না খেয়ে উঠে যায়, খেতে মোটেও ভালো লাগছে না। এরপরে দেখা যায় উঠে দাঁড়ালে তখনই টটিনি শিবপ্রসাদের হাত ধরে ফেলে আর বলতে থাকে, তুমি জানো না, তুমি না খেলে আমরা কেউ খাই না, প্লিজ একটু খেয়ে নাও লক্ষ্মীটি আমার। এই বলে শিবপ্রসাদকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজের হাতে খাইয়ে দিতে থাকে শিবপ্রসাদকে টটিনি। এরপরেই টটিনির হাতে খাবার খেতে থাকে আর পরশুরাম মনে মনে বলতে থাকে, টটিনি যদি সত্যি এসবের সঙ্গে যুক্ত থাকে তবে আমি কি করব, আমি বুঝতে পারছি না। এরপরে পরশুরাম উঠে যাবে, ঠিক তখনই তটিনী বলতে থাকে, আচ্ছা সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? তুমি কি কোনো কিছু নিয়ে বিভ্রান্ত আছো? তোমার কি কোনো কোনো সমস্যা হয়েছে? তখনই তটিনীকে পরশুরাম জিজ্ঞেস করে, তুমি হঠাৎ এরকম কথা বলছো কেন? কোনো কি সমস্যা? তুমি পাকিয়েছো নাকি? এ কথা শুনে দেখা যায় পিকু বলতে থাকে, মাম্মি পা তোমরা কি ঝগড়া করছো ওই যে পাশের ফ্ল্যাটের ওই আঙ্কেল আন্টিটার মতো? ওরা তো এভাবেই ঝগড়া করে, প্লিজ ঝগড়া করো না। তোমরা ঝগড়া করলে আমরা কি শিখবো? আমাদের তো তোমাদের ঝগড়া দেখতে মোটেও ভালো লাগে না। তোমাদের নিয়ে আমরা গর্ব করি, আমরা বাইরে বেরোলে সবাই বলে, ওই দেখো তটিনী গাঙ্গুলি, শিবপ্রসাদ গাঙ্গুলির ছেলে মেয়ে, যেমন বাবা মা ঠিক তেমন হয়েছে তাদের ছেলে মেয়েগুলো, একদম একদম বলার মতো, একদম মাটির মানুষ। তবে তোমরা ঝগড়া করলে তো আমাদের এই কথাগুলো আমরা শুনতে পারবো না, তাই না? তখনই শিবপ্রসাদ বলতে থাকে, না মা, আমরা ঝগড়া করছি না। এরপরে দেখা যায় তটিনী বলতে থাকে, আসলে তোর পা আগে আমি যখন তোর পাকে খাইয়ে দিতাম তখন উল্টো তোর পা আবার আমাকে খাইয়ে দিত, কিন্তু আজকে আজকে হয়তো বা সে কোনো কারণে ভুলে গেছে, তাই আমার একটু খারাপ লেগেছিল। এরপর এই কথা শুনে শিবপ্রসাদ খাবারের প্লেট এনে তটিনীকে খাইয়ে দিতে থাকে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ তটিনীকে জড়িয়ে ধরে। তখন তটিনী বলতে থাকে, কি হয়েছে আমাকে বলো, কোনো সমস্যা হলে বলতে পারো। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, তটিনী বড্ড ভালোবাসি, কখনো ছেড়ে যেও না, কখনো কখনো এমন কোনো পরিস্থিতি ক্রিয়েট করো না যার জন্য তোমাকে আমার ছেড়ে দিতে হয়, বাঁচবো না আমি এই ছেড়ে যাওয়াটা মেনে নিতে পারবো না, হয়তো বা নিজেকেই শেষ করে ফেলবো আমি। তখন আমার ছেলে মেয়েগুলো একদম একদম দিশেহারা হয়ে যাবে, একা হয়ে যাবে। এমন কোনো কাজ করো না যেগুলোর কারণে তোমার আর আমার মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায়, আমি কিন্তু এই দূরত্বটা সত্যি বলছি মেনে নিতে পারবো না। এই কথা শুনে অবাক হয়ে যায় তটিনী বলতে থাকে, ও এসব কি বলছে? ওর কথার মানে কি? ও কি কোনোভাবে কিছু বুঝতে পেরেছে ও কি বলতে চাইছে? এরপরে দেখা যায় কোর্টে
কোর্টে এসেছে নন্দিনী মুখার্জি। সেখানে কোর্টে এসে দেখা যায় ভিতরে ঢুকছে। এরপরে নন্দিনীর পিছু করছে অন্য দুটো লোক। এটা এটা খেয়াল করে নন্দিনী। নন্দিনী মনে মনে বলতে থাকে, আচ্ছা আমার পেছনে কি কেউ আছে যে আমাকে ফলো করছে? এ বলেই এ বলে দেখা যায় নন্দিনী ঘুরে দাঁড়ায়। ঘুরে দাঁড়িয়ে সে বলরামকে দেখে অবাক হয়ে যায় নন্দিনী। নন্দিনী বলতে থাকে, আপনি এখানে এখানে আপনি কি করছেন? এখানে কেন এসেছেন আপনি? তখনই বলরাম বলতে থাকে, আমি এখানে কেন এসেছি? আমি কেন এসেছি সেটা না হয় পরেই বলবো, কিন্তু কিন্তু আপনাকে তো আমাদের সঙ্গে একটু কোঅপারেট করতে হবে, একটু একটু কথা প্রশ্ন করবো, সেগুলোর উত্তর দিতে হবে। এরপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে, আমি আপনাদের কাছে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, বুঝতে পেরেছেন? তখনই তখনই শিবপ্রসাদ বলতে থাকে, এখনো এখনো অনেক সময় বাকি আছে, জজ সাহেব ওঠার এখনো প্রায় 10 মিনিট বাকি আছে, এর মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তখনই দেখা যায় নন্দিনী বলতে থাকে, কে কথা বললো? কে বললো? তখনই মায়া হাসতে থাকে আর বলতে থাকে, কে আবার? আমাদের বস পরশুরাম। তখন এই কথা শুনে নন্দিনী বলতে থাকে, আপনারা আপনারা কি বলতে চাইছেন? আপনারা এখানে এখানে কি আমার সঙ্গে কিছু করতে এসেছেন? আমার সঙ্গে কি ডিল করতে এসেছেন? তখনই মায়া বলতে থাকে, আপনাকে দেখে সত্যি আমার হাসি পাচ্ছে। আপনি দিন যাচ্ছে গিরগিটির মতো রং পাল্টাচ্ছেন। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, সত্যি ওনাকে দেখে গিরগিটিও ভয় পেয়ে যাবে। উনি যেভাবে ক্রমশ রং পাল্টাচ্ছে না, ওনাকে সত্যি গিরগিটিও ভয় পাবে। এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, মুখ সামলে কথা বলো শিবপ্রসাদ, তুমি ভুলে যাচ্ছ আমি কে। আমি অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি। এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, আমি আমি জানি আপনি অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি, কিন্তু কিন্তু আপনাকেও আমি বলে দিচ্ছি, আপনি যে দু নৌকায় পা দিয়ে চলছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। যখন ডুবে যাবে তখন কিন্তু একদম মাঝ সাগরে ডুবে যাবেন। তখন এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না, তোমার এভাবে কথা বলার কোনো রাইট নেই। তখন এ কথা শুনে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ পারি। আপনাকে আপনাকে দুটো প্রশ্ন করব, প্রশ্নের উত্তর উত্তর দিতে হবে আপনাকে। ঠিকঠাক উত্তর দিলে ভালো, না হলে অন্য পদ্ধতি আমাদের খাটাতে হবে। এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, কিসের প্রশ্নের উত্তর তুমি নেবে আমার থেকে? আমি তোমার কাছে কোনো উত্তর দিতে বাধ্য নই। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, অবভিয়াসলি আপনি বাধ্য, অবশ্যই অবশ্যই আপনাকে বাধ্য হতেই হবে। কেন নয়? কেন প্রশ্নের উত্তর দেবেন না? আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে। যতই চেষ্টা করুন আপনি প্রশ্নগুলো এড়িয়ে যাবার, কিছুতে এড়িয়ে যেতে পারবেন না। তখন এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, আমি কিছুতেই প্রশ্নের উত্তর দেব না। তুমি যাই বলো না কেন, তুমি আমার থেকে কোনো প্রশ্নের উত্তর পাবে না। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, প্রশ্নের উত্তরটা কি করে বের করতে হয় সেটাও আমি জানি। আপনি আপনি গত গত 12ই এপ্রিল কোথায় ছিলেন? এ কথা শুনে অবাক হয়ে যায় নন্দিনী। নন্দিনী বলতে থাকে, কেন? আমার বোনের বিয়ে ছিল, তাই আমি কেনাকাটা করতে বেরিয়েছিলাম, শপিং মলে গিয়েছিলাম। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, মিথ্যে বলছেন আপনি। আপনি কোনো কেনাকাটা করতে বেরোননি। আপনি সেদিন একটি বড় নামি দামি হোটেলে ছিলেন, সেখানে একটা পার্টি হচ্ছিল, সেই পার্টিতে আপনি ছিলেন। এ কথা শুনে রেগে যায় নন্দিনী। নন্দিনী বলতে থাকে, এসব কি আজে বাজে কথা বলছো তুমি? এসব কথার কোনো ভিত্তি নেই। আমি কোথাও যাইনি, আমি ছিলাম আমার বোনের বোনের শপিং এ। তখন এ কথা শুনে দেখা যায় পরশুরাম বলতে থাকে, আপনি কোথায় ছিলেন, কি করছিলেন, সবকিছুই আমাদের কাছে আছে। এই দেখুন আপনার ছবি, সেদিনের ছবি। এরপরে দেখা যায় নন্দিনীর ছবি দেখালে নন্দিনী অবাক হয়ে যায় আর বলতে থাকে, এই ছবিগুলো পুরোটাই সাজানো, পুরোটাই বানানো, এটা পুরোটাই এআই দিয়ে করানো। আমি এটা বিশ্বাস করি না, আর আমি বলছি এসবের আমি কিছুই জানি না। তুমি ভুল করছো। তখনই পরশুরাম বলতে থাকে, আমি কোনো ভুল করছি না। আমি কোনো ভুল করতে পারি না, কারণ কারণ সেখানে বাব্বার ছিল, শীতল ছিল, আর এগুলো এগুলো আমি আমি ফরেনসিক টেস্টও করিয়ে এনেছি। এটা কোনো নকল নয়, এটা কোনো এআই নয়, সবটাই আসল। এ কথা শুনে দেখা যায় নন্দিনী বলতে থাকে, আমি বিশ্বাস করি না এগুলো আসল। আর তুমি তুমি আমাকে ফাঁসাতে চাইছো, তাই তো? তুমি আমার বিরুদ্ধে কেস করো, কোর্টে মুভ করো, আমি লড়ে যাব, চিন্তা করো না, আমি নিজেকে বাঁচিয়ে নেব। তখন পরশুরাম বলতে থাকে, আপনার আপনার সত্যি অনেক অনেক গৌরব হয়েছে, অনেক অধৈর্য হয়েছে। তখন এই কথা শুনে নন্দিনী বলতে থাকে, হতেই হবে, কারণ কারণ আমি নন্দিনী মুখার্জি, আমার সঙ্গে পেরে ওঠাটা এতটাও সহজ নয়। তখনই পরশুরাম বলতে থাকে, আর কত টাকা ব্যাংক ব্যালেন্স আপনি জোগাড় করতে চাইছেন বলুন তো? আর কত টাকা ব্যাংক ব্যালেন্স করতে চাইছেন, যার কারণে এরকম নোংরা নোংরা জঘন্য খেলায় মেতে উঠেছেন? তখন এই কথা শুনে দেখা যায় নন্দিনী রেগে মেগে সেখান থেকে চলে যায়। তখনই তখনই দেখা যায় বলরাম বলতে থাকে,
আমরা কোনো ভুল করলাম না তো? ওনাকে কোনোভাবে হিন্ট দিয়ে দিলাম না তো যে আমরা আমরা সন্দেহ করছি? এরপরে মহিতোষ বাবু ফোন করে আর বলতে থাকেন, শিবপ্রসাদ তুমি কিন্তু রেডি থেকো, কালকেই মেয়েটি ল্যান্ড করছে আর আমাদের পুরো ফোর্স এয়ারপোর্টটা ঘেরাও করে ধরে রাখবে আর একজন ওর ওর পিছু করবে, সারাক্ষণ ওকে নজরে নজরে রাখবে। তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আপনি আপনি বরং এখন ওকে অ্যারেস্ট করবেন না, ওকে অ্যারেস্ট করার কোনো প্রয়োজন নেই, এমনিতেই লোক লাগিয়ে রাখুন। তখনই তখনই মহিতোষ বাবু বলতে থাকে, কেন পরশুরাম তুমি হঠাৎ এমন বলছো? তখনই পরশুরাম বলতে থাকে, হ্যাঁ, আমরা যদি এখনই ওকে অ্যারেস্ট করে নিই তবে তো কিছুই বুঝতে পারবো না, তাই না? পরে অ্যারেস্ট করলে সবটাই জানা যাবে। ওকে ফলো করতে হবে, ও কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিট করছে, কার সঙ্গে কথা বলছে, সবটাই আমাদের ফলো করতে হবে, সবটাই নজরে রাখতে হবে, তাহলেই আমরা সবটা বুঝতে পারবো। এই বলে ফোনটা কেটে দেয় পরশুরাম। তখনই তখনই সৌরভ এসে বলতে থাকে, আমি বলেছিলাম না তটিনী পুরোটাই মিথ্যে বলছে? এই দেখ, এখানে রিপোর্ট এসেছে, কলকাতার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে তটিনী বলে কোনো অফিসারই নেই, এটা পুরোটাই ফেক, পুরোটাই ফেক। তোর বউ তোকে ঠকিয়েছে, তোর বউ এখনো তোকে ঠকাচ্ছে। এদিকে এদিকে দেখা যায় এদিকে কর্ণ চ্যাটার্জি জেলের মধ্যে বসে আছে, ভাবছে কি করে এখান থেকে বেরোনো যায়। এভাবে এভাবে যে তাকে জেলে পুরে দেবে এটা কখনোই সে কল্পনাও করতে পারেনি। ঠিক তখনই শীতল এসে বলতে থাকে, কি এ যুগের কর্ণ? এ কথা শুনে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো? তখনই শীতল বলতে থাকে, আমি এখানে এসেছি আপনার সঙ্গে দেখা করতে। এ কথা শুনে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমাকে তো আমি বলিনি, আমি তো তোমার সঙ্গে মিট করতে চাইনি, তুমি এখানে কেন এসেছো? এক্ষুনি এক্ষুনি চলে যাও বলছি, এখান থেকে বেরিয়ে যাও। তখনই শীতল বলতে থাকে, আমি চাইলে আপনাকে এখান থেকে বের করতে পারি, এখান থেকে আমি আপনাকে জামিন করাতে পারি, বুঝতে পেরেছেন আপনি? তখন এই কথা শুনে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি তুমি সত্যি বলছো, তুমি আমাকে এখান থেকে বের করবে? তখনই শীতল বলতে থাকে, হ্যাঁ, আমি আপনাকে খুব শীঘ্রই এখান থেকে বের করব, জামিন করে নিয়ে যাব, চিন্তা করবেন না। এরপরে দেখা যায় শীতল বলতে থাকে, আমি আমি এই সবকিছুই জানি, কালকে কালকে আরেকজন এখানে ল্যান্ড করছে, সে আসলে পুরো খেলাটাই পাল্টে যাবে। আর একটা ঘটনা ঘটেছে, সেটা যদি আপনি জানেন, আপনি আপনি একদম আকাশ থেকে পড়বেন। আপনি আপনি এসবের কিছুই জানেন না। ঘটিটা যে কোন দিক খেলা হচ্ছে, কোন দিক সাজানো হচ্ছে, সেটাই শীতলই জানে। শীতল সবকিছুর ঊর্ধ্বে, শীতলকে কেউ কখনো ছুতে পারবে না। শীতলকে ছোঁয়া এতটাও সহজ নয়, শীতলকে এখনো কেউ ছুতে পারেনি আর ছুতে পারবেও না। এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি সব কিছুই বুঝতে পারছি না, ও কেন আসছে? ওকে ওকে এখানে কেন আসতে আসতে বলেছো তুমি? ও তো বিদেশে পড়াশোনা করতো, ওখানে তো ভালো ছিল, এখানে এখানে ও কেন আসছে? তখনই শীতল বলতে থাকে, আপনি কি ওকে চেনেন নাকি? ওর কথা শুনে এতটা এতটা ডিফেন্স হয়ে উঠলেন কেন? এতটা উত্তেজিত হওয়ার কারণটা কি? আপনি কি ওকে চেনেন? ওর সম্বন্ধে কিছু জানেন? তখনই তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, না মানে ওরকম কিছুই নাই। এরপরে দেখা যায় শীতল বলতে থাকে, এসবের পেছনে যে কত বড় খেলা চলছে আপনি আপনি বুঝতেও পারছেন না। কিরকম যে জাল বিছানো হয়েছে সেটা সেটা কেউ জানে না। এবার এবার নিজেদের মধ্যে লড়াই করে মরবে পরশুরাম ও তটিনী ও পরশুরাম দুজনকেই এমন ভাবে সাজানো হয়েছে খেলাটা, দুজনকে এমন ভাবে নাচাবো আপনি চিন্তাও করতে পারছেন না। তটিনী আমাদের সবাইকে ঠকিয়েছে, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে তটিনী বলে কোনো অফিসারই নেই, ও এখানে যে কার্ডটা দেখায় সেটা পুরোটাই ফেক। আমাদের সবাইকে ঠকিয়েছে তটিনী, ঠকিয়ে এখানে আপনাকে জেলে পুরে দিয়েছে তটিনী। কিন্তু এখানে এখানে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট অফিসার তটিনী নামে কাউকে নিয়োগ করাই হয়নি। এরপরে দেখা যায় এই শীতলকে ফোন করে নন্দিনী, ফোন করে বলতে থাকে, আমি আমি কিছু বুঝতে পারছি না, সেদিনের পার্টির ব্যাপারে পরশুরাম সবটাই জেনে গেছে, আমাকে আমাকে ধরেছিল, ও আমাকে সন্দেহ করছে, আমাকে ছবিও দেখিয়েছে, এবার এবার আমি কি করব? তখনই শীতল হাসতে থাকে আর বলতে থাকে, এটাই হবার ছিল, আমি পেন ড্রাইভটা পাঠিয়েছিলাম, আমি পেন ড্রাইভটা ওকে দিয়েছি। তখন এই কথা শুনে নন্দিনী অবাক হয়ে যায়। নন্দিনী বলতে থাকে, এসব কি বলছো তুমি? তুমি কি আমাকে ফাঁসাতে চাইছো? তখনই শীতল বলতে থাকে, না, তোমাকে ফাঁসাবো না, ফাঁসবে তো এবার পরশুরাম আর তটিনী, ফাঁসবে পরশুরাম আর টোপ হবে তটিনী। এ কথা শুনে অবাক হয়ে যায় নন্দিনী। এরপরে ফোনটা কেটে দেয়। তখন নন্দিনী বলতে থাকে, তটিনী বোন, তোকে যে কোন খেলার মধ্যে গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে তুই নিজেও জানিস না, তুই যে এসবের সঙ্গে যুক্ত থাকবি আমি কখনো কল্পনাও করতে পারিনি। এরপরে দেখা যায় বাব্বার এসে নন্দিনীকে বলতে থাকে, কি ব্যাপার, কি ভাবছেন আপনার বোন এসবের মধ্যে কি করে যুক্ত থাকলেন? তখনই নন্দিনী বলতে থাকে,
থাকে, না এসব নয়, আসলে আসলে আমি ভাবছিলাম যে এখন খেলাটা কোন দিকে গড়াবে। তখনই বাব্বার বলতে থাকে, আসছে, সে আসছে, কালকে কালকে ল্যান্ড করবে। এরপরে এমন একটা ঘটনা ঘটবে এখানে, সেটা সেটা এই পুরো বিশ্ব, পুরো সারা জীবন মনে রাখবে, কেউ কখনো ভাবতেও পারবে না। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি তো বললে না ও কেন আসছে। তখনই এ কথা শুনে দেখা যায় শীতল বলতে থাকে, এতটা প্রশ্ন করবেন না, আপনাকে এখান থেকে বের করার দায়িত্ব আমার, তাই আমি বের করে দিচ্ছি। বেশি বেশি কথা বললে বেরটাও আর হতে পারবেন না, এখানে সারা জীবন পচে মরতে হবে। আপনি আপনি ভুলে যাচ্ছেন যে আপনি আপনি পাকাল মাছ হলেও আমি কিন্তু রাঘব বোয়াল। এরপরেই দেখা যায় তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমরা তোমরা কি কি জানো যেটা আমি জানি না। তখনই শীতল বলতে থাকে, আমরা আমরা অনেক কিছুই জানি, কিন্তু সেটা আপনি জানেন না। এরপরে দেখা যায় জিৎ মুখার্জিকে ফোন করে শীতল, জিৎ মুখার্জিকে ফোন করেই বলতে থাকে, কি ব্যাপার মিস্টার জিৎ মুখার্জি, আপনি তো এখন শোক পালন করছেন তাই না। তখন জিৎ বলতে থাকে, তুমি আমাকে ফোন করেছো কেন। তখনই শীতল বলতে থাকে, আমার সঙ্গে আগামী পরশু আপনি দেখা করবেন, আপনার সঙ্গে আমি মিট করতে চাই। তখন এই কথা শুনে দেখা যায় জিৎ মুখার্জি বলতে থাকে, আমি আমি তোমাদের কারোর সঙ্গে দেখা করব না। তুমি আমাকে কেন ফোন করেছো, তোমাদের সঙ্গে থেকে আমি টাকার পিছনে দৌড়ে আমার আমার জীবনে অনেক ক্ষতি হয়েছে। আমার দুটো মেয়ে এখন এখন অসুখী, আমার মেয়েটা লগ্নভ্রষ্টা হয়েছে, আমার বড় মেয়ে লগ্নভ্রষ্টা হয়েছে, ছোট মেয়েটা অসুখী। আর বিজিতকে বিশ্বাস করেছিলাম আমি, কিন্তু বিজিতে এত বড় একটা ধোকা দেবে এটা আমি ভাবতেও পারিনি। তখন এই কথা শুনে দেখা যায় শীতল হাসতে থাকে আর বলতে থাকে, এই 2026 সালে এসে আপনি এইটা বিশ্বাস করেন, এই লগ্নভ্রষ্টা ব্যাপারটা আপনি বিশ্বাস করেন। তখনই জিৎ বলতে থাকে, হ্যাঁ বিশ্বাস করি, আমাদের বিশ্বাস করতে হয়, এটা এটা আমাদের সমাজ, আমাদের সমাজে থাকতে হলে আমাদের বিশ্বাস করতে হয় লগ্নভ্রষ্টা ব্যাপারটা। কিন্তু আমি আমি তোমাদের সঙ্গে থেকে এই অন্যায়টা করেছি, সেই অন্যায়ের খেসারত দিতে হচ্ছে আমাকে, আমার মেয়েদের জীবন দিয়ে। আমার আমার দুই মেয়েকে তোমরা অসুখী করেছো, তোমরা নিজেরা নিজেদের গুটি হিসেবে ব্যবহার করেছো আমার দুই মেয়েকে। এই কথা শুনে দেখা যায় শীতল হাসতে থাকে আর বলতে থাকে, আপনি আপনি বুঝতে পারছেন না খেলাটা কোন দিকে ঘুরছে। এরপরে দেখা যায় তটিনীর ফোনে একটা ফোন এলে লাট্টু ফোনটা রিসিভ করতে চায়। তখন পিকু বলতে থাকে, ফোনটা রিসিভ করিস না ভাই। এরপরেই লাট্টু জোর করে ফোনটা রিসিভ করলে ওপাশ থেকে বলতে থাকে, আজ রাতে মালটা ডেলিভারি হয়ে যাবে, আপনি আপনি পিক আপ করে নেবেন। এরপরে এই সবকিছু লাট্টু আর পিকু পরশুরামকে বলে দেয়। তখনই পরশুরাম তটিনীর ফোন থেকে নাম্বারটা নিয়ে ফোন করলে ওপাশ থেকে মেয়েটি বলতে থাকে, এখনো মাল হসপিটালেই আছে, সময় মতো বেরিয়ে যাবে, তোমাকে আমি ফোন করে জানিয়ে দেব সময় মতো, সেটা তুমি কালেক্ট করে নিও।